মাত্র ৪৮ মিনিটে এইচএসসি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের ২০২৪ সালের প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেয়া আছে, যার কোথাও পাবে না। পর্যাবৃত্ত গতি অধ্যায়ের বেসিক সহ সৃজনশীল শিখতে পারবে। এইখানে দেওয়া 10টি সৃজনশীল পারলে তুমি পর্যাবৃত্ত গতি অধ্যায়ে আসা প্রায় 100 মতন সৃজনশীল সলভ করতে পারবে এবং পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি এই অধ্যায় বুঝো না, পারো না, বা ভালো লাগে না, বা আনসার করবে না, শুধু একটাই রিকোয়েস্ট, অন্তত একটা করে সৃজনশীল দেখবে আর একটা করে সৃজনশীল খাতায় প্র্যাকটিস করবে। তাহলে দেখবে তোমার এই অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা শুধু ক্লাস দেখা না, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। রিসেন্ট বোর্ডের সৃজনশীল থেকে কলেজেও প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয়। ২০২৪ সালের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের এই সৃজনশীলগুলো থেকেও তোমরা প্রশ্ন কমন পাবে। ঢাকা বোর্ড ২০২৪ সানি ও রনি দুইটা সরলদোলক নিয়ে পরীক্ষা করছে। সানির দোলকটি সেকেন্ড দোলক, মানে তার পর্যায়কাল 2 সেকেন্ড। সানির দোলকের ভর এম দেওয়া আছে 50 গ্রাম, 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে যেতে হবে। বিস্তার দেওয়া আছে এ 10 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটার নিয়ে যেতে হবে। রনির দোলকটার ভর দেওয়া আছে M2 70 গ্রাম, 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে যাবো। ওর পর্যায়কাল T2 দেওয়া আছে, বিস্তার 7 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে যেতে হবে। তাহলে সানির দোলকের ভর বিস্তার পর্যায়কাল দেওয়া আছে, রনির দোলকের ভর বিস্তার পর্যায়কাল দেওয়া আছে। সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার অবস্থানে সানির দোলকটার বেগ নির্ণয় করতে বলছে। যে কোনো সরণ সাম্যাবস্থান থেকে সেটাকে ধরবো x, আর সানির সরল দোলকের বিস্তার দেওয়া আছে হচ্ছে কত a। তাহলে a জানি আর x জানি, সানির দোলকটার কি বলছে, বেগ বের করতে বলছে। তাহলে বেগের সূত্র কি, যে কোনো অবস্থান থেকে বেগের সূত্র v = ওমেগা কৌণিক বেগ √/, বিস্তারের উপর স্কোয়ার, আর যে কোনো সরণের উপর স্কোয়ার, মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। এখন ওমেগা বা কৌণিক বেগ তো আমরা জানি না, কিন্তু কৌণিক বেগের সূত্র হচ্ছে কত, 2π/t। 2π তো 2π। এবার টি এর মান কত, সানির দোলকের 2 সেকেন্ড। তাহলে টি এর মান 2 সেকেন্ড বসাইলে আমরা ওমেগার মান পেয়ে যাব। এই ওমেগার মানটা এখানে বসাই দিব। এর মানটা 10 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাব। আর যে কোনো সরণ 6 হচ্ছে x, তাহলে এখানে বসাই দিব। তাহলে এই মানগুলো যদি এই সূত্রের মধ্যে বসাই দিই, তাহলে বেগ চলে আসবে আমার 0.25 মিটার পার সেকেন্ড। গ নম্বর প্রশ্ন, সানি ও রনির উভয়ের দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি হবে? তাহলে দোলকের মোট শক্তির সূত্র হচ্ছে E = ½ kA²। E = শক্তি, E = হাফ, কে হচ্ছে দোলকটার ধ্রুবক, আর হচ্ছে এ হচ্ছে বিস্তার। দেখতে হবে কার দোলকটার শক্তি বেশি, যে E1 বড় না E2 ছোট। যদি E1 বড় আসে তাহলে বলবো E1 বড় E2 ছোট। প্রথম জনের দোলকের শক্তি বেশি, দ্বিতীয় জনের দোলকের শক্তি কম। প্রথমে আসি সানির দোলকের শক্তি বের করব। তাহলে সানির দোলকের শক্তি বের করার জন্য ½ kA²। এর মান তো আমি জানি সানির দোলকের 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেলাম। কিন্তু আমরা কে এর মান জানি না, কে এর মান না জানলে কিন্তু এখানে অঙ্ক করা সম্ভব না। তাহলে আমাদের কাছে ইনফরমেশন আছে, পর্যায়কাল দেওয়া আছে। তাহলে পর্যায়কাল জানলে এবং ভর জানলে কিন্তু আমরা সহজেই কে এর মান, ধ্রুবকের মান বের করে ফেলতে পারবো। তাহলে পর্যায়কাল টি এর সূত্র হচ্ছে 2πm1 k1 এখান থেকে আমাকে বের করতে হবে k1 এর মান। তাহলে k1টাকে এক পাশে রেখে বাকি সব যদি অপর পাশে নিয়ে আসে, তাহলে কি দাঁড়াবে, 4π² m1 t1। এম এর মান কত, 50 গ্রাম, অবশ্যই কেজিতে নিয়ে যাব। টি এর মান কত, 2 সেকেন্ড। এখানে যদি মান বসাই তাহলে k1 এর মান পেয়ে যাব। k1 এর মান বসাই দিব এখানে। আর বিস্তার এর মান আমরা জানি, তাহলে বিস্তার এর মান সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাব। যদি আমি এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাব সানির দোলকটার শক্তি। একইভাবে সানির মতন রনির দোলকটার পর্যায়কালের সূত্র হচ্ছে এটা, সেম টু সেম সূত্র। সেখান থেকে K2 এর মান বের করব। M2 এর মান জানি, T2 এর মান জানি। M2 এর মান কত, এই যে এখানে দেওয়া আছে M2 এর মান, অবশ্যই কেজিতে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করে। আর T2 এর মান কত, 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে K2 এর মান, ধ্রুবকের মান পেয়ে যাব। এই K2 এর মান আমরা যদি এখানে বসায় দিই, আর বিস্তার 7 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে যাবে। এই A2 এর মান যদি এখানে বসায় দিই, তাহলে আমরা পেয়ে যাব E2 এর মান। যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা প্রথম জনের শক্তি বেশি, দ্বিতীয় জনের শক্তি কম আসছে। এটাই হচ্ছে তোমাদের ভার্ডিক্ট বা মতামত। রাজশাহী বোর্ড 24, পৃথিবীর কেন্দ্র থেকে 2r/3 এবং 4r/3 দূরত্বে দুইটা জায়গা হচ্ছে A অবস্থান আর B অবস্থান, আর পৃথিবীর ব্যাসার্ধ r বলে দিয়েছে। পৃথিবীর পৃষ্ঠে একটা সেকেন্ড দোলক মানে পর্যায়কাল 2 সেকেন্ড সঠিক সময় দেয়। তার মানে 2 সেকেন্ডে তোমার হচ্ছে একটা সম্পূর্ণ দোলন দেয়।
এর দোলনের বিস্তার এ দেওয়া আছে সেন্টিমিটার, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বলে দিয়েছে। তো প্রথম লাইন যেটা বলছে সেটা আগে বুঝি। পৃথিবীর কেন্দ্র থেকে এত মিটার দূরে এবং এত মিটার দূরে। চিন্তা করো, এটা পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটাকে, এই জায়গাটাকে বলছি আমরা এ বিন্দু। এই এ বিন্দুটার দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে 2r/3। এই জায়গাটার নাম বলছি এ বিন্দু। আর পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্ব, এই জায়গাটাকে বলতেছি আমরা বি বিন্দু। এই কেন্দ্র থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে 4r/3। এখন পুরাটা যদি হয় আর এতটুকু যদি হয় 2r/3, তাহলে যেহেতু আর বড় 2r/3 ছোট, তাহলে এই এতটুকু জায়গাকে বলতেছি আমরা পৃষ্ঠ থেকে দূরত্ব। এটা হচ্ছে চিন্তা করো পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে 2r/3 দূরত্ব হচ্ছে এই এ বিন্দু। আর পুরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর। এখন দেখো, পুরা দূরত্ব হচ্ছে আর, কেন্দ্র থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে 2r/3। তাহলে যেহেতু আর বড়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি পৃষ্ঠ থেকে, যে পৃষ্ঠ থেকে এই এ বিন্দুর দূরত্ব কতটুকু, এই পৃষ্ঠ থেকে এ বিন্দুর দূরত্ব কতটুকু, পৃষ্ঠ থেকে এ বিন্দুর দূরত্ব কতটুকু, তাহলে সেটাকে ধরবো h1। যেহেতু আরটা বড় আর 2r/3টা ছোট, তাহলে আমি কি লিখব? আর মাইনাস 2r/3। যদি লসাগু করো, ক্যালকুলেশন করো, তাহলে দেখবা h1 মান আসে কত? r/3। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বিন্দুর দূরত্বটা কত? h1, সেটা হচ্ছে কত? r/3। আর প্রশ্নের পরের পার্টে বি বিন্দুর কথা বলছে, কেন্দ্র থেকে এইটার দূরত্ব হচ্ছে কত? 4r/3। প্রশ্নে বলে দিয়েছে কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত? 4r/3। আর কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব কত? শুধু আর। এখন আমি যদি জিজ্ঞেস করি এই বি থেকে পৃষ্ঠের দূরত্ব, কারণ বি থেকে এই পৃষ্ঠের দূরত্ব কি হবে? তাহলে পুরা দূরত্ব 4r/3 থেকে এই পৃথিবীর ব্যাসার্ধ আর বিয়োগ করলে পেয়ে যাবো আমি পৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা h2 কত? সেটা 4r/3। এই পুরাটা থেকে আমি পৃথিবীর পৃষ্ঠ বিয়োগ করলে পেয়ে যাব পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর দূরত্ব কত? r/3। তাহলে আমি বুঝতে পারলাম পৃষ্ঠ থেকে গভীরতার একটা এ বিন্দু আছে, এইটার গভীরতা কত? h, r/3। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা দেওয়া আছে কত? r/3। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকটির সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগ মানে কি? ভিম্যাক্স। ভিম্যাক্স ইকুয়ালস টু কত? ওমেগা এ। এখন ওমেগার মান যদি দেওয়া না থাকে, তাহলে ওমেগার মান কীভাবে বের করবো? 2π/t। যেহেতু সেকেন্ড দোলক, তাহলে টি এর মান কত হবে? 2 সেকেন্ড। তাহলে ওমেগার মান পেয়ে গেলাম। তাহলে ওমেগার মান জানি, এখানে বসায় দিব। আর এখানে দেখো বিস্তার আছে সেন্টিমিটারে, এটাকে অবশ্যই 100 দিয়ে ভাগ করলে চলে আসবে মিটারে। এই ইনফরমেশনটা এখানে বসায় দিব। তাহলে আমি পেয়ে যাব আমার ওই সেকেন্ড দোলকের ভরের, ওই দোলকটার ভরের সর্বোচ্চ বেগ। এবং এটা যদি সৃজনশীলে নাও আসে, এমসিকিউতে অবশ্যই আসবে, এত ইম্পর্ট্যান্ট। পরে ঘর নম্বর প্রশ্নে বলেছে সেকেন্ড দোলকটা এ জায়গা এবং বি জায়গায় যদি নিয়ে যায়, তাহলে দিনে একই পরিমাণ সময় হারাবে কিনা? তাহলে কতটুকু সময় হারায়? ধরলাম n1, এ জায়গায় হারায় n1 সময় আর বি জায়গায় হারায় n2 সময়। তাহলে কতটুকু সময় হারাবে কি? সমান পরিমাণ সময় হারাবে কি? তাহলে আমরা মান বের করে দেখব যে n1 এর মান আর n2 এর মান সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে সমান সময় হারাবে, আর না আসলে বলবো সমান সময় হারাবে না। এখন সময় হারাবে পর্যায়কালের এই অঙ্কটার জন্য বেসিক সূত্র হচ্ছে এই যে দেখো, টি এর এই সূত্রটা হচ্ছে টি এ জায়গা t1 ধরছি, বি জায়গাটাকে ধরলাম t2। তাহলে সেকেন্ড দোলক দেখে 2 সেকেন্ড, আর দিনে হলে 86,400, আর ঘন্টায় হলে 3600 লিখবো। আর যেহেতু হারায়, তাহলে 86,400 বিয়োগ n1। যদি হারায়, স্লো চলে, ঠিক আছে, সময় কম দেয়, তাহলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ n1। আর দ্বিতীয় বি জায়গার জন্য ধরলাম t2, 2 সেকেন্ড, সেকেন্ড দোলক দেখে 2 সেকেন্ড, দিনে হারায় দেখে 86,400, আর নিচে লিখবো 86,400 সময় হারায় দেখে মাইনাস n2। এই n1 আর n2-র মান আমাকে বের করতে হবে। কিন্তু আমাকে এখানে n1 আর n2-র মান বের করার জন্য t1 t2 জানা লাগবে, কারণ একটা ইকুয়েশনের মধ্যে দুইটা অজানা রাশি বের করা সম্ভব না। এজন্য আমাকে কী করতে হবে, যে এই যে পৃষ্ঠ থেকে উপরে উঠলাম এই জায়গা, আর পৃষ্ঠ থেকে নিচে নামলাম গভীরতা এ জায়গার জি, আর পৃষ্ঠ থেকে উচ্চতার জি বের করতে হবে আমাকে। পৃষ্ঠ থেকে গভীরতা একটা বিন্দু এ, এই জায়গার জি বের করতে হবে। আর পৃষ্ঠ থেকে উচ্চতার জায়গা একটা বি, এই জায়গার আমাকে অভিকর্ষ ত্বরণ জি বের করতে হবে। এই জায়গার অভিকর্ষ ত্বরণকে ধরলাম g1, আর বি জায়গার অভিকর্ষ ত্বরণকে ধরলাম
G2 যেহেতু গভীরতায় আছে তাহলে গভীরতার সূত্র হচ্ছে G = 1 - H1/G। একটু আগে আমরা H1 এর মান বের করে দেখে শিখে আসছি। আর বি জায়গাটা হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা H2, তাহলে সেই জায়গায় আমাকে বের করতে হবে বিকর্ষণ G। তাহলে কি লিখবো, পৃষ্ঠের G ব্যাসার্ধের স্কোয়ার, আর যেহেতু তুমি উচ্চতায় উঠেছো তাহলে R+H2² এটা হচ্ছে উচ্চতায় উঠলে G এর সূত্র, এটা হচ্ছে গভীরতা নামলে G এর সূত্র। তাহলে এখান থেকে G1 G2 আমরা পেয়ে গেলাম। এবার আমরা T এর সাথে G এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি লিখি এখানে T1/T, তাহলে উল্টা হবে, T1 যেহেতু উপরে তাহলে G1 হবে নিচে, আর T যেহেতু নিচে তাহলে G হবে উপরে। ব্যস্তানুপাতিক সম্পর্ক T1/T G/G1, আবার T2/T G/G2। তাহলে এখান থেকে আমরা G1 এর মান বসাই দেব এখানে, আর এখান থেকে আমরা G2 এর মান বসাই দেব। T এর মান জানি সেকেন্ড দুলক 2 সেকেন্ড, আর এই G এর মান জানি 9.8, আর G1 এর মান আমি অলরেডি এখান থেকে জেনে আসছি, তাহলে T1 এর মান বের হয়ে আসবে। G এর মান 9.8, আর T হচ্ছে সেকেন্ড দুলক থেকে 2 সেকেন্ড, আর G2 এর মান এখান থেকে আমরা বের করে বসাই দিব। তাহলে এখান থেকে T1 আর T2 এর মান পেয়ে গেলে এই T1 T2 এখানে বসাবো, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো কি N1 আর N2 এর মান। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে N1 এর মান পাবা 15,000 আর N2 এর মান পাবা 21,000 এর মতন। তার মানে দুইটা জায়গায় নিয়ে গেলে একই পরিমাণ সময় হারাবে না, ও হারাবে 15,000 সেকেন্ড আর ও হারাবে 21,000 সেকেন্ড, তাহলে একই সময় হারাবে না। তাহলে ঘ নম্বর অঙ্কটা কীভাবে করলাম দেখলাম। Vmax ওমেগা মান বসাবো, বিস্তার A, T এর মান 2 সেকেন্ড পর্যায়কাল বসায় দিব, আর বিস্তার A 5 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাব, তাহলে পেয়ে যাব Vmax। Vmax এর মান কত আসে 0.152 মিটার/সেকেন্ড²। ঘ নম্বর প্রশ্নে বললাম এই জায়গার জন্য তার H1 দূরত্ব হবে কি R-2R/3, তাহলে H1 হচ্ছে R-2R/3, আর বি অবস্থান হচ্ছে H2 হচ্ছে 4R/3 - R = R/3, তার মানে H2 এর মান কত আসবে R/3। এ আর বি দুই জায়গার অভিকর্ষ ত্বরণ ধরলাম G1 G2, তাহলে গভীরতার জন্য G1 এর মান বের করব। H1 এর মান আমরা পরে আসছি R/3, যদি আমি এখানে পুরো ক্যালকুলেশনটা বসাই, অভিকর্ষ ত্বরণ G পৃষ্ঠ হচ্ছে 9.8, এখান থেকে G1 জায়গার মান চলে আসলো 6.53। একইভাবে G2 জায়গা যেহেতু উচ্চতার জন্য, তাহলে সূত্র হচ্ছে GR² R+H2²। সবগুলোর মান যদি আমি এখানে বসাই দিই, G2 এর মান বের হবে 5.5। এবার যে কোনো জায়গার জন্য T = 2πL/G, যেহেতু সেম দোলক আছে তাহলে 2πL বাদ, তাহলে T এর সাথে G এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে T1/T, T1 হচ্ছে গভীরতার T, আর T হচ্ছে পৃষ্ঠের T, পৃষ্ঠের G, গভীরতার G1। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, T এর মান 2 সেকেন্ড, G1 জানি, T1 এর মান বের করে ফেলবো 2.45 সেকেন্ড। যদি দশমিকের পর আরও ঘর আসে আরও ঘর লিখবে, যতগুলো ঘর সম্ভব হয় লিখে রাখার চেষ্টা করবে এই অধ্যায়ের অঙ্ক করার সময়। T2 এর মান বের করব, একইভাবে T2/T, T2 হচ্ছে বি জায়গার পর্যায়কাল, এটা হচ্ছে পৃষ্ঠের পর্যায়কাল। যদি আমি ক্যালকুলেশন করি তাহলে T2 এর মান বের হয়ে আসবে। যেহেতু বলছে দিনে সময় হারায়, তাহলে অবশ্যই আমাকে সূত্র যেতে হবে 6,400 সেকেন্ড, আর পৃষ্ঠের দোলনকাল T হচ্ছে কত সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে T1 এর মান জানি, T1 এর মান জানি, T এর মান জানি, দুটা বসায় দিব, আর যেহেতু সময় হারায় তাহলে -N1। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে আর গুণন করি তাহলে N1 এর মান চলে আসবে। একইভাবে বি জায়গার T এর মান জানি, এটা হচ্ছে T2 হবে, আর T পৃষ্ঠের T 2 সেকেন্ড হবে, আর এখানে দিনে 6,400 সেকেন্ড। যদি আমি এখানে ক্যালকুলেশন করি N2 এর মান পেয়ে যাব। তার মানে দেখতে পারলাম N1 N2 এর মান সমান না, মানে সমান পরিমাণ সময় হারায় না। কুমিল্লা বোর্ড 2024 সাল, কুমিল্লা বোর্ড 2024। ফাহিম বান্দরবান বেড়াতে গেল, একটা দুর্লভকে পাহাড়ের পাদদেশ নিয়ে গেল। ধরো এটা হচ্ছে পাহাড়ের এই জায়গাটাকে বললে আমরা পাহাড়ের গোড়া বা পাদদেশ, মানে ভূপৃষ্ঠের উপর জায়গাটাকে বলি। এই জায়গায় সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড, T এর মান হচ্ছে কত সেকেন্ড 2 সেকেন্ড, একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। এরপর সে দোলকটিকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেল, তার মানে এই হচ্ছে পাহাড়ের চূড়ায় গেছে, ও নিয়ে গেল। এবার কিন্তু আগের অঙ্কে ছিল দিনে, আর এটা কি ঘন্টায়, তাহলে ঘন্টায় মানে 3600 সেকেন্ডে সে কতটুকু সময় হারায় 30 সেকেন্ড সময় হারায়। তার মানে ছোট হাতের এর মান কত 30 সেকেন্ড, যেহেতু হারায় তাহলে মাইনাস হবে। পৃথিবীর ব্যাস দেওয়া আছে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ চলে আসবে, কিলোমিটার আছে 1000 দ্বিগুণ করলে মিটারে চলে আসবে। ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দীপকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো H। তাহলে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার জন্য
পৃষ্ঠের টি উচ্চতায় পর্যায়কালটি লাগবে -1 × r। আর এর মান আমি এখান থেকে জানি, টি এর মান হচ্ছে আমাকে 2 সেকেন্ড বলে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে টি প্রাইম জানি না, মানে পাহাড়ের চূড়ায় টি প্রাইম জানি না। পাহাড়ের চূড়ায় পর্যায়কাল জানার জন্য সূত্র হচ্ছে পাহাড়ের চূড়ায় পর্যায়কাল ইকুয়ালস টু 2 × সেকেন্ড দোলক দেখে দেখো এখানে যে 2 সেকেন্ড, দেখছো 2 সেকেন্ড। আর এখানে বলছে দেখো তো ঘন্টায় হারায়, তাহলে 86,400 লিখবো না, লিখবো 3600। আর যেহেতু সময় হারায় -n, কতক্ষণ হারায় 30 সেকেন্ড, তাহলে বসায় দিব। তাহলে এখান থেকে টি প্রাইমের মান পাবো, টি প্রাইমের মান এখানে বসাবো, আর টি এর মান তো আমি জানি, এখানে বসায় দিব। আর আর তো আমি জানি, বসায় দিলে আমার অ্যান্সার চলে আসবে যে পাহাড়ের উচ্চতা কত সেটা। এবার পরের প্রশ্ন বলছে পাহাড়ের চূড়ায় যে নিয়ে গেলাম তাহলে এই জায়গায় দোলনকাল অপরিবর্তিত রাখতে হবে। তার মানে পৃষ্ঠের টি আর পাহাড়ের চূড়ায় টি প্রাইম দুইটা কি হইতে হবে, দোলনকাল অপরিবর্তিত রাখতে হবে। পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল যদি আমি আনচেঞ্জ রাখতে চাই তাহলে টি আর টি প্রাইম সমান হতে হবে, তাহলে টি প্রাইম সমান রাখতে হবে। আর পাহাড়ের চূড়া হলে পৃষ্ঠে হচ্ছে জি আর উচ্চতায় হচ্ছে কি জি প্রাইম, এটা চেঞ্জ হবেই হবে। তাহলে টি গেল জি গেল, তাহলে চেঞ্জ করার সুযোগ আমার হাতে আছে শুধুমাত্র কি এল, আমার হাতে সুযোগ আছে শুধুমাত্র কার্যকর দৈর্ঘ্য বা সুতার দৈর্ঘ্য চেঞ্জ করার জন্য। তাহলে পাহাড়ের চূড়ায় আমাকে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, যেহেতু পাহাড়ের সূত্র, তাহলে r/r+h² পৃষ্ঠের জি করলে আমরা পেয়ে যাব পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ। এবার যেহেতু দোলনকাল অপরিবর্তিত রাখতে চাই তাহলে টি প্রাইমের টি এর মান সেম হবে, টি এর সূত্র হচ্ছে 2π/L/g। যেহেতু এটা চূড়ায় তাহলে L প্রাইম জি প্রাইম, আর এটা হচ্ছে কি পৃষ্ঠে L g। এবার আমরা L প্রাইমের মান বের করব, তাহলে কি করব, L থাকবে জি থাকবে, আর জি প্রাইম এখানে ভাগ অবস্থায় ছিল, পাশে গেলে কি হবে গুণ, তাহলে যদি মান বসায় দিই তাহলে L প্রাইমের মান পেয়ে যাবো 0.98 L। এবার L প্রাইমের মান জানি, বসাবো, আর L এর মান আমরা L রাখবো, আর আদিটা দিয়ে ভাগ করবো, ইনটু 100 করলে পরিবর্তন পেয়ে যাবো। আর যদি এত কিছু না করতে চাও তাহলে কতটুকু কমাইতে হবে, তাহলে তুমি বলবা L - 0.98 L, তার মানে কমাইতে হবে 0.02 মিটার, কমাইলেই হয়ে যাবে আমার পাহাড়ের চূড়ায় পর্যায়কাল আর হচ্ছে পৃষ্ঠের মানে পাদদেশের পর্যায়কাল একই হবে। যশোর বোর্ড 2024, একটা স্প্রিং এর মুক্ত প্রান্ত 500 গ্রাম একটা ভর ঝুলাই দেওয়া হইলো, গ্রামকে অবশ্যই কেজিতে নিয়ে যাবে 1000 দিয়ে ভাগ করে। ভর ঝুলাইলে এটা 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আসে। দেখো স্প্রিংটা প্রথমে এই জায়গায় ঝুলানো অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, এখন কিন্তু ভর ঝুলানো নাই। পরে যখন আমি স্প্রিংটার মধ্যে একটা ভর ঝুলাই দিলাম তখন স্প্রিংটা কিন্তু তার স্বাভাবিক অবস্থান থেকে দেখছো একটু নিচে নেমে আসছে। তাহলে আগে ছিল তার স্বাভাবিক অবস্থান এখানে, আর এখন নামিয়ে আসছে এখানে। তাহলে যতটুকু প্রসারিত হয়েছে সেটাকে আমরা বলি ইলংগেশন, বা অনেক সময় এল বলি, বললেও বেটার হয়। তাহলে ইলংগেশন পেয়ে গেলাম কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এরপর এটিকে আরও 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, তাহলে এখন সে সাম্যাবস্থায় আছে, এখন তাকে টেনে ছেড়ে দেওয়া হলো। তাহলে যতটুকু প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো সেটা কি এক্স বা বিস্তার এও বলে অনেক সময়। তারপর এটা ছেড়ে দিলে কি হইল, সরল ছন্দী স্পন্দন স্পন্দিত হওয়া শুরু করলো। ঘ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে স্প্রিংটা যদি 4 সেন্টিমিটার প্রসারণে কতটুকু কাজ করছে সেই কৃত কাজ বের করো। তাহলে কৃত কাজের সূত্র হচ্ছে কি, একটু আগে করে আসছি আমরা, W = কি ½ k এর মান তো আমরা জানি না, আর সরণ হচ্ছে 4 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটার নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কাছে আননোন কি k এর মান। এবার আসি, স্প্রিংটা এখান থেকে এখানে আসলো, তাহলে স্প্রিংটা যদি এখান থেকে এখানে আসে তাহলে সূত্র হচ্ছে কি F = ke, স্প্রিং বল ধ্রুবক, আর যতটুকু প্রসারিত হয়েছে সে প্রসারণ হচ্ছে কি এই যে এখানে বলে দিচ্ছে 5 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাবে 100 দিয়ে ভাগ করে। এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, স্প্রিংয়ের প্রত্যয়নী বল কাজ করতেছে উপরের দিকে, আর এটাকে প্রসারিত করতেছে কি ওজন বল। আর আমরা স্প্রিংয়ের ওজন বল কাজ করতেছে কি, আমরা যেই পরিমাণ ভর ঝুলাই দিছি সেই ভরের ওজন বলটাই হচ্ছে স্প্রিংটাকে প্রসারিত করতেছে। তাহলে স্প্রিং বলটা যদি উপর দিকে কাজ করে, ওজন বলটা যদি নিচে দিকে কাজ করে, সমান সমান বলে এসে যখন সাম্যাবস্থায় চলে আসবে তখন এই এফ আর এফ দুটা কী হবে, সমান হয়ে যাবে। তাহলে এফ দুটা সমান লিখলে এখানে লিখবো এফের বদলে কেই, আর এফ এর বদলে কী লিখবো mg। এখানে আমি এম এর মান জানি, গ্রামে আসছে কেজিতে নিয়ে যাব, জি এর মান মুখস্থ 9.8, আর ইলংগেশন এর মান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাবে 100 দিয়ে ভাগ করে। কে এর মান চলে আসলো। এবার আমরা কে এর মান জানি আর এক্স এর মান জানি, যদি আমি বসায় দিই কে এর মান আর এক্স এর মান তাহলে আমার চলে আসবে স্প্রিংটা 4 সেন্টিমিটার প্রসারণে কৃত কাজ W কত।
এবার ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে স্প্রিংটার মুক্ত প্রান্তে আগে ঝুলানো হয়েছিল প্রথম অবস্থায় 500 গ্রাম, আর 500 গ্রামের সাথে আরও 100 গ্রাম অ্যাড করে দিলাম, তাহলে ফাইনাল ভর হইল এখন কত 600 গ্রাম। তাহলে M1 500 গ্রাম, M2 হচ্ছে কত 600 গ্রাম। যুক্ত করলে স্প্রিংটার সরলসন্ধি স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন, তাহলে আগের কম্পাঙ্ক হচ্ছে F1 আর পরের কম্পাঙ্ক হচ্ছে F2, এই দুটার বিয়োগফল মানেই কম্পাঙ্কের পরিবর্তন জানতে চেয়েছে। তাহলে সূত্র কি, ওমেগা ইকুয়ালস টু √k/m, ওমেগা ইকুয়ালস টু √k/m। স্প্রিং যেহেতু চেঞ্জ করি নাই তাই দুইটার কে এর মান কী হবে, সেম হবে। আর ভর প্রথম ক্ষেত্রে মান হচ্ছে 500 গ্রাম, 1000 দিয়ে ভাগ করব, আর পরের ক্ষেত্রে ভর হচ্ছে 500 সাথে 100 600 গ্রাম, এটাকে 1000 দিয়ে ভাগ করে এই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা পেয়ে যাব ওমেগার মান। আবার ওমেগা সমান কত 2πf কম্পাঙ্কের f, আর এখানে আবার ওমেগা সমান কত 2πf2। তাহলে 2πটা গুণ অবস্থা আছে এপাশে গেলে ভাগ হবে, 2πটা গুণ অবস্থা আছে এপাশে গেলে ভাগ হবে। তাহলে শর্টকাট সূত্র কি, f সমান 1/2π √k/m। দুইটারই ক্ষেত্রে কে সেম, কারণ স্প্রিং চেঞ্জ হয় নাই কিন্তু ভর চেঞ্জ হয়ে গেছে। তাহলে একবার ক্ষেত্রে লিখবো M1, একবার লিখবো M2। F1 F2 এর মান চলে আসছে, যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাব F1 - F2 করলে আমি পেয়ে যাব কম্পাঙ্কের পার্থক্য। এটি আমাকে এখানে জানতে চেয়েছে। যশোর বোর্ড 2024। একটা সরল ছন্দিত স্পন্দনের স্পন্দনশীল কণার ভর দেওয়া আছে 0.1 কেজি। এই কণাটার সরণের একটা সমীকরণ দেওয়া আছে x = 0.1 sin 0.5π t প্লাস π/5। এই সবগুলো ইনফরমেশন এসআই এককে দেওয়া আছে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে সর্বোচ্চ বিস্তারে কণাটার উপর ক্রিয়ারত প্রত্যয়নী বল বের করো। সর্বোচ্চ বিস্তারে প্রত্যয়নী বল, তাহলে সর্বোচ্চ বিস্তার মানে কি, এ পজিশনে, এটাই হচ্ছে আমার এক্স বা সরণ। এ বিস্তার পজিশনে তার সরণ হচ্ছে এক্স, তার মানে এর মান যা ওই পজিশনে তার প্রত্যয়নী বল বের করতে হবে। প্রথমে এই সমীকরণটাকে একটা আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি। আদর্শ সমীকরণ কি, x = a sin ωt প্লাস ডেল্টা। এর মান পেয়ে গেলাম 0.1, তাহলে এর মান বসাবো 0.1 আদর্শ সমীকরণের সাথে কম্পারিজন করলে। আর এখানে ওমেগার মান আসবে কত 0.5π, ওমেগার মান আসবে 0.5π, তাহলে ওমেগা কত 0.5π। এখন আমাকে প্রত্যয়নী বল f বের করতে বলেছে। প্রত্যয়নী বল f সমান কত লিখবো, -kx। কে এর মান তো আমি জানি না, তাহলে কে এর মান বের করব। কে এর মান বের করার সূত্র হচ্ছে কত, ω²m। ওমেগার মান আমি জানি, এই যে এখান থেকে ওমেগার মান পাবো সেটাকে স্কোয়ার করব, আর ভর কোথায় পাবো, এই যে এখানে ভর। তাহলে সুন্দর মতন ω²m করলে আমি পেয়ে যাব বল ধ্রুবকটা। এবার বল ধ্রুবকটা যদি কে এর মান পেয়ে যাই, কে এর মানটা এখানে বসাবো। প্রত্যয়নী বল সমান কি, f সমান kx বা -kx, আর x হচ্ছে বিস্তার পজিশনের সরণ। তাহলে বিস্তার পজিশন কত হবে, 0.1 হচ্ছে তার বিস্তার পজিশন, তাহলে এই x এর মানটা হবে 0.1। যদি মান বসাই তাহলে প্রত্যয়নী বল পেয়ে যাব আমরা। তারপরে ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, t = 0.5 সেকেন্ড একটা ঘটনা, আর t = 0.75 সেকেন্ড দ্বিতীয় ঘটনা। এই দুইটার সময়ে কণাটার যান্ত্রিক শক্তির নিত্যতা বা যাচাই কর। যান্ত্রিক শক্তির নিত্যতা যাচাই করতে বলছে। তাহলে যান্ত্রিক শক্তির মানে কত, ই মানে কত, বিভব শক্তি আর গতিশক্তির যোগফলকে বলি আমরা যান্ত্রিক শক্তি। বিভব শক্তি আর গতিশক্তির যোগফলকে বলবো আমরা কি, যান্ত্রিক শক্তি। তাহলে একবার যান্ত্রিক শক্তি বের করবো 0.5 সেকেন্ডে, তাহলে সেটা ধরবো E1, আর পরে বের করবো 0.75 সেকেন্ডে, এটা ধরবো E2। E1 এ যান্ত্রিক শক্তির মান যা আসবে, E2 তে যান্ত্রিক শক্তির মান যদি তা আসে, সমান আসে, তাহলে বলবো যান্ত্রিক শক্তির নিত্যতা সে মেনে চলে। এখন শুরুতে আসি 0.5 সেকেন্ড সময় আছে, এখানে 0.5 সেকেন্ড সময় আছে। তাহলে এই সময়টা এই ইকুয়েশনের মধ্যে টি এর মধ্যে বসায় দিব এবং যা কিছু যেমন আছে হুবহু তাই বসাবো। তাহলে 0.1 থাকবে, সাইন থাকবে 0.5t, টি এর জায়গায় শুধু বসবে 0.5, আর ডেল্টার মান যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এখান থেকে ওই 0.5 সেকেন্ডে সরণের মানটা পেয়ে যাব। সরণের মান পেয়ে গেলাম। এবার সরণ মানই কত, x জানি, তাহলে x এর মান আমি এখানে বসাবো। বিভব শক্তির সূত্র হচ্ছে কি, ইপি সমান ½ kx², আর গতি শক্তির সূত্র হচ্ছে ইকে সমান ½ k² - x²। এই সূত্রগুলো মনে রাখতে পারতেছে না, এই সূত্রগুলো এত ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবে এবং এমসিকিউ হলো আসবে, এত ইম্পর্টেন্ট। এগুলো খুব বেসিক লেভেলে, অ্যাডমিশন বলো একাডেমিক বলো, এই অধ্যায় যতগুলো সূত্র দিয়ে অঙ্ক আসছে সবগুলো ব্লকবাস্টার ইম্পর্টেন্ট, স্কিপ করো না, অন্তত বোর্ডের অঙ্কগুলো দেখে যেও।
তাহলে বিভব শক্তি গতিশক্তি পেয়ে গেলাম। যেহেতু আমি এক্সের মান পেয়ে গেছি, এক্সের মান এখানে বসাই দিব, এক্সের মান এখানে বসাই দিব। বিস্তার কি আমি জানি? হ্যাঁ, বিস্তার এই জানি, সুন্দর মতন এখানে বসাই দিব। কে এর মান কোথায় পেলাম? কে এর মান এই যে এখানে পেলাম। তাহলে এখান থেকে আমি কে এর মান বসাই দিব, এখান থেকে আমি কে এর মান বসাই দিব, যেটা আগেই ঘ নম্বর প্রশ্নে বের করে রেখেছিলাম। তাহলে পেয়ে গেলাম আমরা বিভব শক্তি গতিশক্তি। এবার এদের যোগ করলে আমরা পেয়ে যাব ওই টি ইকুয়ালস টু 0.5 সেকেন্ডে তোমার যান্ত্রিক শক্তি। একই ফর্মুলা দিলে টি ইকুয়ালস টু 0.75 সেকেন্ডে বসাবো। ওই যে সমীকরণ আছে ওই জায়গায় টি এর মানটা কত বসাবো? 0.75 সেকেন্ড। তাহলে এখানে আমার একটা সরণের মান চলে আসবে। এবার এই সরণের মানটা এখানে বিভব শক্তিতে বসাবো, এখানে গতিশক্তিতে বসাবো। আর এর মান তো আমি জানি, আর কে তো গ নম্বর প্রশ্ন একটু আগে বলে আসলাম, বের করলাম। তাহলে এইখানে এই দুটো যোগ করলে পেয়ে যাবে কি? মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি। আগের যান্ত্রিক শক্তি আর এখনকার যান্ত্রিক শক্তি যদি সমান হয় তাহলে তুমি বলবা যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র যাচাই হলো, মানে তারা মেনে চলে। চট্টগ্রাম বোর্ড 2024। 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্প্রিংকে দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিয়ে মুক্ত প্রান্তে 200 গ্রাম ভর ঝুলিয়ে বস্তুযুক্ত করায় দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 35 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন। এই দৃঢ় অবলম্বন থেকে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্প্রিংকে ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলে দেওয়ার পর এটা হচ্ছে তার মুক্ত প্রান্ত। কি প্রান্ত? মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তে 200 গ্রাম ভরের একটা বস্তুকে এখানে ঝুলাই দেওয়া হলো। তাহলে ইনিশিয়ালি এখানে মুক্ত প্রান্তে কোনো ভর ঝুলানো ছিল না। 200 গ্রাম বস্তুর ভর যখন ঝুলাই দিব তাহলে স্প্রিংটা এরকম লম্বা হয়ে প্রসারিত হবে কিছুটা। তাহলে এটা ছিল ভর ঝুলানোর আগে, আর এটা হচ্ছে ভর ঝুলানোর পরে। এই ভরটা কতটুকু প্রশ্নে বলে দিয়েছে। তাহলে ভর ঝুলানোর আগে ছিল 30 আর এখন হইতেছে কত? 35। তাহলে এখন দেখো 30 থেকে 35 বাদ দিলে পেয়ে যাব 5 সেন্টিমিটার। তাহলে তার ভর ঝুলানোর আগে এবং ভর ঝুলানোর পরে এই জায়গাটুকু ডিফারেন্স কত? প্রসারণ কত? 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারকে ধরবো আমরা ই অথবা প্রসারণ এক্স একটা বললেই হলো। এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে বিনা বাধায় সে উলম্ব বরাবর স্প্রিংটি দুলতে থাকলো। তার মানে স্প্রিংটা এখন এইটা সাম্যাবস্থায় আসছে ভর ঝুলানোর পরে। এবার স্প্রিংটাকে কতটুকু টেনে ছেড়ে দিলাম? 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিচ্ছি। এটাকে বলবো আমরা বিস্তার এ। বিস্তার এ বলবো। অনেক সময় এটাকে এক্সও বলে, বাট এ বলাটা বেশি যুক্তিযুক্ত। তাহলে সাম্যাবস্থান থেকে সে কতটুকু টেনে ছেড়ে দিলাম? 4 সেন্টিমিটার। এটা হচ্ছে তার বিস্তার। এবার স্প্রিংটা উলম্ব তলে এইভাবে দোলা শুরু করবে। তার মানে এইভাবে দুলবে, এইভাবে দোলা শুরু করবে। প্রথম প্রশ্ন গণিতে জিজ্ঞেস করেছে স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক এফ নির্ণয় করো। স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক এফ নির্ণয় করতে বলছে। তো এফ নির্ণয় করার জন্য আমার লাগবে স্প্রিং বল ধ্রুবক আর যেখানে ভরটা ঝুলানো হলো সেই ভরটা। স্প্রিং বল ধ্রুবকও জানি না, ভরও জানি না। তাহলে স্প্রিং বল ধ্রুবক কীভাবে বের করবো? এর আগের অঙ্কগুলোতে করে এসেছি যে এই স্প্রিংটাকে যখন ভর ঝুলানো হয়েছে তখন স্প্রিংটার প্রত্যয়নী বল কাজ করবে উপরের দিকে, আর স্প্রিংটাকে টেনে নিচে নামাচ্ছে এই বস্তুটার ওজন বল নিচের দিকে। তাহলে এই এফ সমান কী আসবে? কে ই। আর এই এফ সমান কী আসবে? ওজন বল এমজি। তাহলে এফ সমান কী লিখবো? এমজি, স্প্রিংটার এদিকে নিচে দিয়ে কাজ করতেছে, আর এফ সমান কে ই যেটা প্রত্যয়নী বল উপরের দিকে কাজ করতেছে। তাহলে যেহেতু এটা সাম্যাবস্থায় আসছে তাহলে উপরে দিকে বল নিচের দিকে বল, এই দুটা বল যেহেতু সমান তাহলে আমরা কী লিখবো? এই এমজি সমান কী লিখবো? কেই। এখান থেকে এম এর মান জানি আমি, এম এর মান কত গ্রাম? 200 গ্রাম। এটাকে অবশ্যই কেজিতে নিয়ে যাব। জি এর মান মুখস্থ 9.8, আর ই হচ্ছে ইলঙ্গেশন 5 সেন্টিমিটার। অবশ্যই তাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে কে এর মান চলে আসবে, স্প্রিং বল ধ্রুবক। এবার কে এর মান জানি, কে এর সূত্র, তাহলে কে সূত্র কী আসে? কে ইকস টু ওমেগা স্কোয়ার এম। এই সূত্রটা কিন্তু বারবার ইউজ করি। আর এটার একটা ফরম্যাট হচ্ছে কত? ওমেগা ইকস টু √k/m। তাহলে কে এর মান জেনে গেলাম। আর এম এর মান কত? 200 গ্রাম। 200 গ্রামকে কেজিতে নিয়ে যাব, তাহলে চলে আসবে ওমেগার মান। আবার ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ইকস টু 2πf। তাহলে এফটাকে এক পাশে রেখে 2πটাকে যদি আমি অপর পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাই? এফ সমান 1/2π। কে এর মান জানি এই যেখান থেকে, আর এম এর মান জানি এই যেখান থেকে। তাহলে আমরা পেয়ে যাব স্পন্দন কণার কম্পাঙ্ক এফ। ঘ নম্বর প্রশ্ন বলতেছে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে স্পন্দনজনিত গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কিনা। এই যে সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে যখন টেনে ছেড়ে দিছি এটাকে বলে আমরা বিস্তার, এই 4 সেন্টিমিটার। আর এখানে 4 সেন্টিমিটার কিন্তু না, এখানে হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো সরণ। এই যে সাম্যাবস্থান থেকে যে কোনো সরণ সেটাকে ধরবো এক্স। এক্সের মান কত বলে দিয়েছে? 2 সেন্টিমিটার। এটাকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে।
ওই 2 সেন্টিমিটার দূরে, ধরো এই জায়গাটা 2 সেন্টিমিটার বা এই জায়গাটা 2 সেন্টিমিটার, সমাবস্থান থেকে এদিকে অথবা এদিকে 2 সেন্টিমিটার দূরে বিভব শক্তি আর গতিশক্তি দুটা সমান হবে কিনা। একটু আগে আমরা করে এসেছিলাম বিভব শক্তি ইপি আর গতিশক্তি ইকে। দেখো আবার এসেছে, কে এর মান জানি, বসায় দিব এখান থেকে, কে এর মান এখান থেকে বসায় দিব। এক্স এর মান জানি 2 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাবো। এক্স এর মান জানি 2 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাব। আর বিস্তার এ কত, বিস্তার এ হচ্ছে কত 4 সেন্টিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাব। তাহলে এখানে বিভব শক্তি বের হয়ে আসবে, এখানে গতিশক্তি বের হয়ে আসবে। দেখবো যে দুইটা সমান হয় কিনা। যদি সমান না আসে বলবো সমান না। বরিশাল বোর্ড 2024, দুইটি সরল ছন্দিত গতিতে স্পন্দিত বস্তুর একটা গতির সমীকরণ দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম বস্তুর গতির সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর গতির সমীকরণ। দুইটাই মিটার এককে দেওয়া আছে এবং দুইটা ক্ষেত্রেই ভরের মান কি সমান। গ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে 2 সেকেন্ড পর সরল ছন্দে স্পন্দিত কণার প্রথম বস্তুর বেগ কত। তার মানে 2 সেকেন্ড পরে প্রথম বস্তুটার বেগ জানতে চাইছে, তার মানে 2 সেকেন্ড পরে বেগ বের করতে হবে। প্রথম বস্তুটা যেহেতু জানতে চেয়েছে, তাহলে প্রথম বস্তুটার এই সমীকরণটা এখানে তুললাম, হুবহু যা ছিল তাই তুললাম। এবার আমরা জানি সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, বেগ। তাহলে এই যে সরণ এক্স, একে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পেয়ে যাব, বেগ। তাহলে আমার সরণের যে সমীকরণ আছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পেয়ে যাব আমরা বেগ। কসকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন, কসকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন। আর যেহেতু সময়ের সাপেক্ষে করছি তাহলে সময়ের সহগ কত, 6 পাই। তাহলে 6 পাইটা সামনে চলে আসবে, ডিফারেন্সিয়েশনের সাইনের সামনে চলে আসবে। 8 8-এর মতন থাকবে, আর সময়ের সহগ 6 পাই সামনে চলে আসবে ডিফারেন্সিয়েশনের রুলস অনুসারে। কিন্তু তাই বলে আবার কিন্তু টি এর সাথে যে সহগটা আছে এটা কিন্তু এখানেও থাকবে, আবার এখানে সামনেও চলে আসবে। কজের ডিফারেন্সিয়েশনের সূত্র যে কজ এ টি, এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, মাইনাস এই টি এর সহগই সামনে চলে আসবে, আর লিখবো সাইন এ টি। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। যেহেতু আমাকে বলছে 2 সেকেন্ড পরে বেগ, তাহলে এই জায়গায় টি এর মানের ঘরে কি বসাই দিব, 2 সেকেন্ড। দেখো টি এর মানের ঘরে 2 সেকেন্ড বসাই দিছি, আর হু যা ছিল তাই থাকবে। এখান থেকে বেগের মান চলে আসবে। মনে রাখবা এই ক্যালকুলেশনটুকু যখন করবা তাহলে তখন অবশ্যই তোমার ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। রেডিয়ান মোডে অঙ্ক করলে মিলবে, অথবা অন্য মোডে নিয়ে অঙ্ক করলে মিলবে না। তাহলে রেডিয়ান মোডে নিয়ে গিয়ে বেগের মান চলে আসলো কত, মাইনাস 150.8। 2 সেকেন্ড পরে বেগের মান পেয়ে গেলাম। এবার ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে দুইটা যে কণা দেওয়া ছিল, দুইটা গতি সমীকরণ দেওয়া ছিল, দুইটার জন্য মোট শক্তি গাণিতিকভাবে তুলনা করতে বলেছে। তাহলে মোট শক্তি ই সমান সমান কী লিখবো, হাফ কে এ স্কোয়ার। একটু আগে দেখে আসছিলাম আমরা আগের অঙ্কগুলোতে। আর কে এর মান যদি না জানি তাহলে কে সূত্র কি, ওমেগা স্কোয়ার এম। তাহলে আলটিমেটলি মোট শক্তি সূত্র হচ্ছে হাফ ওমেগা স্কোয়ার এম বাই এ স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে বস্তুর ভর, আর এটা হচ্ছে কি আমার এ হচ্ছে আমার বিস্তার। তাহলে দুইটা কণার সমীকরণ দেওয়া আছে। তাহলে x1 এর জন্য শক্তি বের করবো E1, আর x2 এর জন্য শক্তি বের করবো কি E2। বের করার পরে দুইটাকে ভাগ করব। এখন m এর মান এখানে কিন্তু দেওয়া নাই, তাই আমরা কি করব, দুইটাকে ভাগ করব। E1 ভাগ E2 অথবা E2 ভাগ E1 করলে আমার এই mm কাটাকাটি চলে যাবে। চলো দেখি কীভাবে করা যায়। প্রথমে প্রথম বস্তুর গতির সমীকরণটা একটু সাইজ করে নিই। x1 আছে, দেখো 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা হলে কস কী হয়ে যাবে, সাইন। এর মতন থাকবে, আর কস 90 ডিগ্রি প্লাস থিটা এখানে হয়ে যাবে কি, সাইন। আর 6π/t যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আমি পেয়ে গেলাম কি, প্রথম কোণটার সমীকরণ x1 = 8 সাইন 6πt। এটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে এ হবে 8 আর 6π হবে আমার ওমেগা। তাহলে প্রথম কোণটার বিস্তার হচ্ছে এ, আর কৌণিক বেগ ওমেগা হচ্ছে কত, 6π। একইভাবে আবার দ্বিতীয় কোণটা x2 জন্য আমি তুলনা করব সমীকরণের সাথে। যদি তুলনা করি তাহলে কি পাই, x = এখানে a2 বিস্তারের মান 10, আর ওমেগার মান এখানে কত, 12π 12π ওমেগা 2 এর মান। এটা ওমেগা 1 এর মান, এটা পেলাম ওমেগা 2 এর মান। সুন্দর মতন দুইটা কণার এ তুলনা করলাম, ওমেগা পেয়ে গেলাম, এ তুলনা করে পেয়ে গেলাম, ওমেগা তুলনা করে পেয়ে গেলাম। এখন আমি ওমেগা জানি
এ জানি, আবার পরের কণাটার প্রথম কণাটার ওমেগা জানি, এ জানি, পরের কণাটার ওমেগা জানি, এ জানি। এবার দুইটা সমীকরণকে মান বসানোর পরে ভাগ করে দিলেই আমি দুইটা সমীকরণ ভাগ করলেই আমি দুইটা গতির তুলনা পেয়ে যাব। এ দেখো E1 ওমেগা স্কোয়ার ma1, তাহলে পেয়ে গেলাম, এটাকে 1 নং সমীকরণ দিলাম। আর এটা পেলাম E2, এটার সমীকরণ করলাম। এবার কি করব আমরা, E1কে E2 দ্বারা ভাগ করব, যেহেতু ভর সমান প্রশ্নে বলে দিয়েছে mm কাটা যাবে, আর বাকি সব ক্যালকুলেশন করে বসায় দিলেই পেয়ে যাব 0.16। তার মানে দুইটা শক্তি তুলনা হচ্ছে, প্রথমটা শক্তি দ্বিতীয়টার শক্তি 0.16 গুণ। সিলেট বোর্ড 2024, 2 কেজি ভর একটা বস্তু, তার মানে m এর মান বলে দিয়েছে। বিস্তার দেওয়া আছে a 20 সেন্টিমিটার, অবশ্যই 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে যেতে হবে। এই কণাটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে প্রকম্পিত হচ্ছে। কম্পনের শুরুতে 2 সেকেন্ড পরে গতিশক্তি k1, 2.5 সেকেন্ড পরে গতিশক্তি k2, যেটা আমরা এতক্ষণ ধরে কে বলছিলাম, ওই কে গতিশক্তিটা কি এখানে এসে বলতেছে k1 k2 গতিশক্তি। গ, বস্তুটির কম্পাঙ্ক f নির্ণয় করো। এই সমীকরণটা তুললাম, তোলার পর 625 যোগ অবস্থায় আছে, অপর পাশে গেলে চলে আসবে কি বিয়োগ, তাহলে অপর পাশে নিয়ে গেলাম, বিয়োগ আকারে চলে আসলো। 5 গুণ অবস্থায় আছে, তাহলে 5 যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ অবস্থায়। তার মানে আমরা পেয়ে গেলাম 625কে 5 দ্বারা ভাগ করলে 125x। এবার আমরা জানি কি, সরণকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই কি বেগ, আবার বেগকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো কি আমরা ত্বরণ। তার মানে এইভাবে বলতে পারি না যে সরণকে আমি যদি সময়ের সাপেক্ষে 2 বার ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাই। দেখো তো এখানে কি সরণকে 2 বার ডিফারেন্সিয়েশন করছি সময়ের সাপেক্ষে, তার মানে আলটিমেটলি এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, ত্বরণ রিপ্রেজেন্ট করতেছে। তাহলে ত্বরণ এ সমান সমান কি লিখবো, -125x। আবার ত্বরণের আদর্শ সমীকরণ হচ্ছে কি, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন যদি আমি কম্পারিজন করি এই সমীকরণটার সাথে, তাহলে ওমেগা স্কোয়ারের মান কত আসে, 125। তাহলে ওমেগা স্কোয়ার মান কত আসলো, 125। এবার যদি রুট করি তাহলে চলে আসবে 11.1218। এবার আমরা জানি ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের আগে হচ্ছে কি 2πf। এবার 2πটা গুণ অবস্থা আছে, এপাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে আমরা পেয়ে যাব কম্পাঙ্কের মান। উদ্দীপকে k1 k2, তার মানে 2 সেকেন্ড এবং 2.5 সেকেন্ডে গতিশক্তির মান একই হবে কিনা ব্যাখ্যা করতে বলছে। তো আমাকে এখানে t=2 সেকেন্ড বলে দিচ্ছে, 2 সেকেন্ডে আমাকে বের করতে হবে গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে সূত্র হচ্ছে কি, ইকে সমান সমান হাফ কে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল রুট। এখানে ইকেটাকে আমরা এখানে ধরলাম কে, আর হচ্ছে এই কে এর মানটা হচ্ছে কি আমার বল ধ্রুবক কে সমান সমান কি ওমেগা স্কোয়ার এম, কে সমান সমান ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার এম। এটা কিন্তু অসংখ্যবার ইউজ করছে আগে। তো আমি এখন এম এর মান জানি, ওমেগার মান জানি, আবার এর মানও জানি, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে। এম এর মান জানি 2 কেজি, এর মান জানি 20 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার আসছে মিটার নিয়ে যেতে হবে। আর ওমেগার মান জানি আমি কত, 11.18 জানি। এটা কিন্তু দেওয়া আছে আমার রেডিয়ান এককে দেওয়া আছে, রেডিয়ান এককে সরণটা দেওয়া আছে। তাহলে ওমেগার মান পেয়ে গেলাম। এখন সব কিছুর মানে আমি জানি না শুধু ওই 2 সেকেন্ড সময়ে সরণ কত। তাহলে 2 সেকেন্ড সময় সরণ বের করার জন্য সরণের সূত্র হচ্ছে x = a sin ওমেগা t। এর মান আমি জানি, বসাই দিলাম। ওমেগার মান আমি জানি রেডিয়ান এককে, কিন্তু সরণটা আমার আসতে হবে মিটারে, আর এখানে শক্তিটা আসতে হবে জুলে। তাই আমাকে এখানে রেডিয়ান এককে রাখা যাবে না। রেডিয়ান এককে আমি যদি ডিগ্রিতে নিয়ে আসতে চাই তাহলে 57.3 দ্বারা গুণ করলেই আমার এখানে ডিগ্রি চলে আসবে। আর টি এর মান যেহেতু 2 সেকেন্ড, তাহলে এখানে 2 সেকেন্ড বসাবো। তাহলে 2 সেকেন্ড সময়ে সরণের মান পেয়ে গেলাম। ওই সরণের মানটা এখানে বসাই দিব। এর মান তো জানি, ওমেগার মান জানি, এম এর মান জানি। তাহলে 2 সেকেন্ড সময়ে আমি গতিশক্তি বের করে ফেলবো। এখন একইভাবে এটা যেমন 2 সেকেন্ডে বের করছি গতিশক্তি, সরণ থেকে গতিশক্তি, একইভাবে এখন আমাকে বের করতে হবে 2.5 সেকেন্ডে সরণ। সেখান থেকে এই জায়গায় মান যদি বসাই দিই তাহলে পেয়ে যাবো গতিশক্তি। দুইটা গতিশক্তির মান বের করলাম, দেখলাম দুইটা সমান হয় না, তার মানে গতিশক্তি 2 সেকেন্ড আর 2.5 সেকেন্ডে সমান হবে না। দিনাজপুর বোর্ড 2024, রূপম মামাবাড়িতে দাতব পেন্ডুলামের একটা দেয়াল ঘড়ি পেন্ডুলামের দোলনকাল 2 সেকেন্ড দেখতে পেল। তাহলে পর্যায়কাল বা দোলনকাল হচ্ছে কত, 2 সেকেন্ড। এই ঘড়িটা নিয়ে সে পাহাড়ের চূড়ায় গেল, ধরে এটা হচ্ছে
ভূমিপৃষ্ঠ, সে এখন পাহাড়ের চূড়ায় গেল। তো পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সে দেখলো পেন্ডুলামটা 100 সেকেন্ড সময় হারায়। কতটুকু সময় হারায় সেটাকে আমরা বলি এন। যেহেতু হারাইছে তাহলে এখানে লিখবো মাইনাস বসবে এখানে। তার মানে সূত্রের মধ্যে আমার এখানে বসবে কি মাইনাস, আর কতক্ষণ হারায় সেখানে বসাবে এটা। তো এত সেকেন্ড সময় হারায়। এখন দিনে হারায় না, ঘন্টায় হারায় কিছু বলে না, তার মানে আমরা দিনে ধরে নিব। তাহলে এখন আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে কিলোমিটার, অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে চূড়ায় পর্যায়কাল পৃষ্ঠে পর্যায়কাল -1 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে সেটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা। এখন পাহাড়ের উচ্চতা বের করার জন্য আমাকে কিন্তু পৃষ্ঠে আমরা টি জানি, আর চূড়ায় টি কত তা আমি জানি না, তাহলে সেটাকে ধরলাম টি প্রাইম। যেহেতু 2 সেকেন্ড পর্যায়কাল তাহলে এখানে বসাবো 2, আর দিনে বা ঘন্টায় কিছুই বলে নাই তাহলে 86,400 লিখবো। আর যেহেতু সময় হারাইলে কি লিখবো -100, 86,400 -100। অলরেডি এই সূত্র দিয়ে অঙ্ক করে আসছো। এবার এই টি প্রাইমের মানটা যদি এখানে বসাই দিই তাহলে পাহাড়ের উচ্চতা চলে আসবে। পাহাড়ের উচ্চতা চলে আসলে কত 7,416 মিটার আসবে অ্যান্সার। ঘ নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে ঘড়িটি পাহাড়ের উচ্চতার সমান গভীরতা নিয়ে গেল। আগে নিয়ে গেলাম পৃষ্ঠ থেকে পাহাড়ে এই উচ্চতায়, এখন সেই উচ্চতায় না উঠে পৃষ্ঠ থেকে এখন যদি আমি নিচে নেমে আসি, তার মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি যদি নিচে নেমে আসি মানে গভীরতায় আসি, তখন তার দোলনকালের কি পরিবর্তন হবে। তাহলে আগের দোলনকাল ছিল পৃষ্ঠে টি, আর নতুন দোলনকাল টি প্রাইম। এই বিয়োগ করলেই পেয়ে যাব আমরা দোলনকালের পরিবর্তন কি হবে জানতে চেয়েছে। তাহলে এখন আমাকে এই গভীরতায় পৃষ্ঠ থেকে গভীরতায় আমাকে জি এর মান জানতে হবে। গভীরতায় জি এর সূত্র আছে, সেই গভীরতায় জি এর সূত্র আমি অ্যাপ্লাই করব। পৃষ্ঠের জি 1 আর এইচ এর মান তো আমি অলরেডি জানি, পৃথিবীর ব্যাসার্ধ প্রশ্নে বলে দিয়েছে। সেখান থেকে আমি গভীরতায় জি এর মান পেয়ে গেলাম। এবার টি এর সাথে জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে উপরে যদি হয় টি প্রাইম নিচে টি, আর যেহেতু টি প্রাইম উপরে জি প্রাইম হবে নিচে, আর টি নিচে জি হবে উপরে, রুট দিব। এখানে আমি জি এর মান জানি, জি প্রাইমের মানও জানি, আর টি হচ্ছে কত সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে এখান থেকে আমি টি প্রাইমের মান পেয়ে গেলাম। এবার আগে দিত 2 সেকেন্ড আর এখন হচ্ছে 2.something সেকেন্ড, তার মানে দোলনকাল কি হলো বেড়ে গেল। ময়মনসিংহ বোর্ড 2024। নগণ্য ভরের একটা স্প্রিংকে এক প্রান্তে 100 গ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে দিয়ে স্প্রিংটিকে 16 সেন্টিমিটার প্রসারিত করা হলো। দেখো এই জায়গা থেকে একটা স্প্রিংকে এরকম স্বাভাবিক অবস্থায় আছে, এর মধ্যে একটা বস্তু এরকম ঝুলাই দিলাম। ঝুলানোর ফলে দেখো তো স্প্রিংটা স্বাভাবিক অবস্থা এখানে ছিল, বস্তু ঝুলানোর পর সে এতটুকু প্রসারিত হয়ে গেল। স্প্রিংটাকে বস্তু ঝুলাই দিলে যতটুকু প্রসারিত হয় সেটাকে আমরা বলবো ইলংগেশন 16 সেন্টিমিটার। এটাকে 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটার নিয়ে যেতে হবে। তাহলে এটা স্প্রিংটা স্বাভাবিক অবস্থানে ছিল, বস্তু বা ভর ঝুলানোর পরে স্প্রিংটা এই যে এতটুকু প্রসারিত হলো, এটা হচ্ছে কত 16। এবার স্প্রিংয়ে ঝুলানো বস্তুটাকে টেনে ছেড়ে দিলে এটা 10 সেন্টিমিটারে বিস্তারে স্পন্দিত হয়। বস্তুটা ঝুলানোর পর স্প্রিংটা এই অবস্থানে আছে, এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্যাবস্থা। এখন যখন এটাকে টেনে ছেড়ে দেওয়া হলো তখন সে আসলো এই অবস্থায়। তার মানে যতটুকু টেনে ছেড়ে দিল সেটা হচ্ছে তার বিস্তার 10 সেন্টিমিটার, যে এতটুকু। এই 10 সেন্টিমিটারকে অবশ্যই 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যেতে হবে। এখন বিস্তারে স্পন্দিত হচ্ছে। ভবিষ্যতে এই পর্যবেক্ষণটা চাঁদের পৃষ্ঠেও করা হবে। পৃথিবীর ভর মানে পৃথিবীর ভর এমই হবে চাঁদের ভরের 81 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, এই যেখানে বলে দিয়েছে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8, পৃথিবীর পৃষ্ঠে, চাঁদে না কিন্তু। সরল ছন্দিত স্পন্দনে দোলনরত ঝুলন্ত বস্তুটার সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স কত। এ ম্যাক্স বি ম্যাক্স এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আসার মতন একটা 1 মার্কের কোয়েশ্চেন হলো আসবে। এ ম্যাক্স ইকুয়ালস টু -ω² এ। এখন ওমেগা এর মান তো আমি জানি যে 10 সেন্টিমিটার বিস্তার দুলতেছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে মিটারে নিয়ে যাব, কিন্তু ওমেগার মান জানি না। তো ওমেগার মান জানার জন্য আমাকে কী করতে হবে, দেখো বস্তুটা যখন স্বাভাবিক অবস্থানে ছিল, স্প্রিংটা স্বাভাবিক অবস্থানে ছিল, বস্তু ঝুলানোর পর স্প্রিংটা এখানে আসলো, তাহলে কতটুকু প্রসারিত হইল ই, তাহলে এফ ইকুয়ালস টু কে ই, এফ ইকুয়ালস টু কে স্প্রিং বল ধ্রুবক আর ইলংগেশন যতটুকু প্রসারিত হয়েছে। তাহলে খেয়াল করে দেখো স্প্রিংটার উপর কাজ করতেছে এই বলটা উপরের দিকে প্রত্যয়নী বলের মতন, আর বস্তুর ওজন কাজ করতেছে কোথায় নিচের দিকে, ওজন বল কি এমজি। তাহলে এই উপরের দিকের প্রত্যয়নী বল এবং নিচের দিকের যে ওজন বল দুটা সমান হবে, তাহলে কে ই সমান সমান লিখব কি এমজি। এখান থেকে আমি এম এর মান জানি
এম এর মান দেখো এই যে 100 গ্রাম, এটাকে অবশ্যই কেজিতে নিয়ে যেও। জি এর মান তো আমি জানি 9.8, আর ইলঙ্গেশন ই কত দেওয়া আছে 16 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে অবশ্যই মিটারে নিয়ে যাব। তাহলে আমার হাতে আননোন কি কে, সুন্দর মতন কে এর মান চলে আসলো। কে যদি জানি তাহলে কে এর মান যদি বসাই দেই, যদি কে এর মান আমি জানি তাহলে কে বাই এম ইকুয়ালস টু কত, ওমেগা স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার মান যদি আমি এখানে বসাই দিই, আর এর মান তো আমার কাছে দেওয়াই আছে, সুন্দর মতন আমি এ ম্যাক্স বা সর্বোচ্চ ত্বরণ পেয়ে যাব। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এখানে দুইটা ইনফরমেশন বলে দিয়েছে। পর্যবেক্ষণটি চাঁদের পৃষ্ঠে করলে পৃথিবী পৃষ্ঠের তুলনায় দোলনকালের কী পরিবর্তন হবে। চাঁদের পৃষ্ঠে দোলনকাল আর পৃথিবীর পৃষ্ঠে দোলনকাল, এই দুইটার মধ্যে সম্পর্ক জানতে চাইছে বা দোলনকালের পরিবর্তন জানতে চেয়েছে। বিয়োগ করে করো, ভাগ করে করো, যেভাবে ইচ্ছা করো। তার মানে চাঁদের পৃষ্ঠে দোলনকাল, পৃথিবীর পৃষ্ঠের দোলনকালের দুইটা সম্পর্ক, বিয়োগফল, পার্থক্য, অনুপাত একটা বের করলেই হবে। আমাকে প্রশ্নে চাঁদের ভর পৃথিবীর ভর এবং চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্ক দিয়ে আমরা ছোট জি মানে অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো। আর অভিকর্ষ ত্বরণের সাথে সম্পর্ক হচ্ছে কার, পর্যায়কালের বা দোলনকালের। আর এখানে অভিকর্ষ ত্বরণ বের হয়ে গেলে আমরা এই সম্পর্ক দিয়ে কী বের করতে পারবো, দোলনকাল বা পর্যায়কাল। তাই আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এই ভর ব্যাসার্ধের অনুপাত থেকে জি বের করা। এখানে চাঁদের আমরা সূত্র জানি, অভিকর্ষ ত্বরণ জি ইজিকালস টু মহাকর্ষীয় ধ্রুবক আর গ্রহের ভর বাই ব্যাসার্ধের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা চাঁদের জন্য একবার অ্যাপ্লাই করব, পৃথিবীর জন্য একবার অ্যাপ্লাই করব। চাঁদের জি পৃষ্ঠে জি বা অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এখানে চাঁদের ভর চাঁদের ব্যাসার্ধের স্কোয়ার, আর নিচে আছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তাহলে কী লিখব, জি বড় জি মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। উপরের জি নিচের জি কাটাকাটি চলে যাবে। এটা ভাগাবস্থা থেকে থাকলে এই চাঁদের ভর আর পৃথিবীর ভরের অনুপাত এখানে লিখবো আমরা। আর যেহেতু ভাগাবস্থায় আছে তাহলে আর এম বাই আর ই অপর পাশে গিয়ে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, আর ই বাই আর এম, আর উপরে হোল স্কোয়ার দিতে ভুলো না, কারণ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাই আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম। চাঁদের ভরের সাথে পৃথিবীর ভরের সম্পর্ক কত গুণ, 81 গুণ। তাই চাঁদের ভর যদি হয় 1, পৃথিবীর ভর হবে কত, 81। তাহলে চাঁদের ভর পৃথিবীর ভরের অনুপাত কত, 1/81। আর চাঁদের পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ। তাহলে আমি এভাবে বলতে পারি না যে পৃথিবীর ব্যাসার্ধ বাই চাঁদের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু 4। তাহলে এই জন্য আমরা এখানে লিখলাম কি 4, আর উপরে স্কোয়ার দিতে ভুলবে না। এতটুকু পেয়ে গেলাম। আর এখানে দেখো কী দেওয়া আছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কিন্তু প্রশ্নে দেওয়া ছিল কত, 9.8। তাই 9.8 এটা কিন্তু ভাগাবস্থা ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবে, গুণ। তাহলে আমরা এই সম্পূর্ণ অংশটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। আমরা জানি পর্যায়কাল বা দোলনকালের সাথে সম্পর্ক হচ্ছে 2π√L/g। এখানে যদি 2π আর এল ধ্রুবক থাকে তাহলে টি এর সাথে জি এর সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই আমরা এখানে বলতে পারি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। এখন চাঁদের টি আর হচ্ছে পৃথিবীর টি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই উপরে যদি লিখি চাঁদের দোলনকাল তাহলে নিচে লিখব চাঁদের জি বা অভিকর্ষ ত্বরণ। আর নিচে যেহেতু পৃথিবীর পর্যায়কাল বা দোলনকাল তাহলে উপরে লিখব পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি, ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখে। তাহলে টিএম বাই টিই এ জায়গা হবে জিই বাই জিএম, √/r হবে। এখন আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণও জানি আর চাঁদের অভিকর্ষ ত্বরণও জানি। দুইটা মান বসাবো, মান বসায় বর্গমূল করব, বর্গমূল করলে মান পাবো কত, 2.25। আর টিই গুণ অবস্থা ছিল, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে দোলনকালের কী পরিবর্তন হবে আমরা বলবো যে চাঁদের পৃষ্ঠে নিয়ে গেলে চাঁদের পৃষ্ঠের দোলনকাল হবে পৃথিবীর পৃষ্ঠের দোলনকালের 2.25 গুণ। চাঁদের পৃষ্ঠের দোলনকাল হবে পৃথিবীর পৃষ্ঠের দোলনকালের 2.25 গুণ। এটা হচ্ছে অ্যান্সার।